হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্ন উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে 1 নম্বর প্রশ্ন। আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের এই যে 4টে প্রশ্ন আমি আলোচনা করছি, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা 2টো প্রশ্ন মডিউল 2 তে কমন পাবে, 2টো কমন না পেলে একটা কমন অবশ্যই পাবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। দেখে নাও 4টে প্রশ্ন উত্তর কি আছে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য। দেখো, এখানে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা খুব ভালো করে গুছিয়ে লিখতে হবে। দেখো, কর্তব্য ব্যতীত যে কোনো নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়, সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশে, ঠিক আছে, সংবিধানের চতুর্থ অংশে 4-এর ক অর্থাৎ আইভির এ নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারাটির মাধ্যমে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়েছে। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11। এবারে সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি হলো, এবারে 1-2 করে কর্তব্যগুলো আছে। যেমন প্রথম আছে ভারত সংবিধান মান্য করা, সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থম এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তারপরে যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা, ভারতের সার্বভৌম ঐক্য সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা, দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেওয়া। পরের পয়েন্ট আছে ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য, ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর আচরণ পরিত্যাগ করা। তারপরে আছে আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। নেক্সট, বনভূমি, হ্রদ, নদ নদী, বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন। তারপরে দেখো, বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা, সরকারি সম্পত্তির সংরক্ষণ, হিংসা বর্জন করার শপথ গ্রহণ করা, জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নীত হয় সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। নেক্সট আছে প্রত্যেক পিতামাতা বা অভিভাবককে তার 6 থেকে 16 বছরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান ও প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। এবারে হচ্ছে দেখো মূল্যবোধ ও তাৎপর্য। সংবিধানের চতুর্থ ক অর্থাৎ পার্ট আইভির এ অংশে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির একাধিক মূল্যবোধ ও তাৎপর্য বা গুরুত্ব রয়েছে, সেগুলো প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথমত সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির প্রতি ভারতীয় নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলি ভোগ করার পাশাপাশি একটি মহান জাতি গঠনের ক্ষেত্রে তার কিছু কর্তব্য পালন করা আবশ্যকতা আছে। 2 নম্বর হচ্ছে মৌলিক কর্তব্য দেশের নাগরিকদের জাতীয় স্বার্থবিরোধী ও অসামাজিক কাজকর্মের ব্যাপারে সতর্ক করে দেয়, যেমন জাতীয় পতাকা পোড়ানো, জাতীয় সঙ্গীতের অবমাননা, সরকারি সম্পত্তি বিনষ্ট করা ইত্যাদি অপকর্মের ব্যাপারে নাগরিকগণ সতর্ক হয়ে যান। তৃতীয়ত, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলার পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধতা ও শৃঙ্খলা বোধকে জাগিয়ে তোলে। তারপর চতুর্থ দেখো, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ সঞ্চারিত করার পাশাপাশি দেশ ও দেশবাসীর প্রতি তাদের অঙ্গীকার বোধকে সঞ্চারিত করে।
তারপরে আছে দেখো মৌলিক কর্তব্যগুলির গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা এবং সেগুলি লঙ্ঘনের প্রচেষ্টার ফলে বিচার বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। তারপরে আছে দেখো ষষ্ঠত আছে আইনগত দিক থেকে মৌলিক কর্তব্যসমূহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মৌলিক কর্তব্য অমান্য করলে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে জরিমানা বা দণ্ডবিধানের ব্যবস্থা করতে পারে। সপ্তমত, ভারত একটি বিশাল দেশ যেখানে ধর্ম, জাতি, ভাষাগত দিক থেকে বিচ্ছিন্নতা রয়েছে। মৌলিক কর্তব্যগুলি দেশের নাগরিকদের এই মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার মূল্যায়নটা তোমরা দেখে নাও। আর তারপরের প্রশ্ন যেটা আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আগের যে প্রশ্নটা আমি আলোচনা করলাম তার 51 ক ধারায় যে বিষয়গুলো উল্লেখ আছে সেগুলো সেম জিনিস এখানে কিন্তু লিখতে হবে, দুটো একই আছে। তবে এখানে একটা জিনিস অ্যাড করা আছে দেখো, বৈশিষ্ট্য, অর্থাৎ মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো বৈশিষ্ট্য 1, 2 করে এইভাবে পয়েন্টিং করে করে লেখা আছে। প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে লেখা আছে বৈশিষ্ট্যগুলো, তোমরা দেখে নাও। তৃতীয়ত, কারণ এতগুলো প্রশ্নের উত্তর পড়তে গেলে অনেক কিন্তু সময় লাগবে। দেখো 4টে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে এখানে মূল্যায়ন করা আছে, মূল্যায়ন লেখা আছে। এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদার ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ইন্ট্রোডাকশনে কি লেখা আছে, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে। তবে মূল সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয় আলাদাভাবে লিপিবদ্ধ করা না হলেও ভারতের সংবিধানের প্রস্তাবনাটি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেখানে নাগরিকদের কর্তব্যের উল্লেখ আছে। তবে মৌলিক কর্তব্যসমূহের আইনগত মর্যাদা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়ে একাধিকবার মৌলিক কর্তব্যের সাংবিধানিক মর্যাদাকেই প্রতিস্থাপন করেছে। এবার মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা আছে। আইনি মর্যাদার ক্ষেত্রে দেখো কি আছে, আইনি মর্যাদার ক্ষেত্রে বিভিন্ন মামলা আছে, ঠিক আছে। চন্দ্রভবন, বোর্ডিং বনাম মহীশূর মামলা, ঠিক আছে। এই মামলাগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এমস ছাত্র সংগঠন বনাম এমস মামলা, এইগুলোকে তোমাদের উল্লেখ করতে হবে। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও। আবারও বলছি, স্টাডি মেটেরিয়াল যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। নোটসের কোয়ালিটি দেখছো, অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল এইরকম কোয়ালিটির হয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখো মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, সেখানে একটা ইন্ট্রোডাকশন আছে, তারপরে সীমাবদ্ধতাগুলো দেখো প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে আলোচনা করা আছে। এইভাবে সীমাবদ্ধতাগুলো দ্বিতীয়ত পয়েন্ট আছে, তৃতীয়ত, চতুর্থ, এইভাবে আলোচনা করা আছে। দেখো পঞ্চম, ঠিক আছে, পঞ্চম পয়েন্টের মধ্যে কতগুলো আছে, ষষ্ঠত আছে, সপ্তমত আছে, এইভাবে আলোচনাটা আছে। শেষে মূল্যায়ন আছে, মূল্যায়ন দিয়ে শেষ করা হয়েছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো আমি স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা এবার সম্পূর্ণ উত্তরগুলো দেখে নাও 4টে প্রশ্নের। দ্বিতীয় প্রশ্ন আছে, এই দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 4টে প্রশ্ন তোমাদের বলেছি, দেখলে দুটো প্রশ্ন এখান থেকে কমন পাবে, বা দুটো নাও পেলে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, লিখে আসতে পারবে। দেখো 3 নম্বর প্রশ্ন এটা। যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার প্রয়োজন আছে তোমরা একটু যোগাযোগ করে নেবে। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো এই একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটাও তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে করে যাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো এই ছিল তোমাদের আজকের ক্লাস।